আমি আসলে এই রাষ্ট্রটা বানানোর কোনো স্বপ্ন কল্পনা কোথাও দেখি নাই। কিছু মনে হয়েছে, ঘুম থেকে উঠলাম, মা জিজ্ঞেস করে না কি খাবি, রুটি ভেজে দিব, পরোটা দিব, বিস্কিট খাবি, কলা খাবি, কি খাবি, তো মনে চলো ঠিক আছে কলা খায় বেরোয় যাই। অথবা কিছুই বললাম না, বললাম যে আজকে প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে, কিছুই খাবো, বাইরে গিয়ে চা খাবো। আমাদের স্বাধীনতা, আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স, উইথ প্রোফাউন্ড রেসপেক্ট টু দেয়ার ডেডিকেশন এন্ড কমিটমেন্টস, তারা আসলে বুঝেই নাই হোয়াট ইজ স্টেট, হোয়াট ডাজ ইট মিন অফ বিকামিং অফ সোল। তারা কোনো আউটলাইন দেয়নি এই রাষ্ট্রে কি হবে। এই রাষ্ট্রের ঘোষণাপত্রটা ব্রিলিয়ান্টলি ড্রাফটেড, কোনো সন্দেহ নাই, কিন্তু হাউ ডু ম্যাটেরিয়ালাইজ সাচ এ স্টেটমেন্ট। এবং দেখেন না হওয়ার সংকটটা কি হয়েছে, এই স্বপ্নগুলো না থাকবার কারণে রাষ্ট্র বানানোর। আপনি ৭১ সালে যুদ্ধ চলাকালীন সরকার, প্রবাসী সরকার অক্টোবর মাসে ভারত সরকারের সাথে একটা ৭ দফা গোপন চুক্তি করে এবং বাংলাদেশ অংশে হচ্ছে প্রবাসী সরকারের নজরুল ইসলাম সাহেব এটা সিগনেচার করেন, ওই সাইডে ভারতের এক সরকারি কর্মকর্তা করে। সেখানে বলা ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকবে না, আমাদের একটা প্যারামিলিশিয়ারি বাহিনী থাকবে যেটা জয়েন্টলি ভারত কোঅর্ডিনেট করবে। আমার দেশের ডিসিএসপি অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ভারত দেবে। আমরা কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলে ভারতের সাথে সেটা সমন্বয় করে করতে হবে। এবং যুদ্ধের পরে কি হয়েছে দেখেন, 16ই ডিসেম্বরে, যে কারণে আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না, আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। 16ই ডিসেম্বরের পরে কি হয়েছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি যতটুকু পড়াশোনা করেছি, মিলিটারি অফিসার আছেন, লার্নেট মুজিবুর সাহেব এখানে আছেন। যুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনের দখল কিন্তু ভারতীয় সেনা কর্মকর্তারা নিয়ে গেছে, ওসি রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে। ন্যূনতম 3টা জেলাতে 3 জন ডিসিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিলেটের ইন্ডিয়ান অ্যাপয়েন্টেড ডিসি দায়িত্ব নিয়েছে, অলরেডি টেক ওভার করেছে। তাহলে সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস হয় কিভাবে? আলোচনাটা কেন করছি, যে আমার স্টেটহুড নাই তো, আমার রাষ্ট্র সত্তাই তো তৈরি হয়নি। এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক আমাকে 16ই ডিসেম্বর মনে করায় দেয় যে কার সাথে কার যুদ্ধ, কে মরছে আর কে বিজয়ী হয়েছে। যে কারণে আমার সেনাপ্রধানের সাথে যখন ভারতের সেনাপ্রধানের মিটিং হয়, ভারতের সেনাপ্রধানের মিটিংয়ের পিছনে সারেন্ডার সেরিমনির ছবি লাগানো থাকে। হোয়াট ডাজ ইট মিন? আমরা 4 মাসের জন্য একটা ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমানকে আমি প্রচণ্ড ক্রিটিক্যালি দেখি, বাট তার যেটা হিস্টোরিক কন্ট্রিবিউশন, সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 9 মাসে যেভাবে দেশ স্বাধীন করেছে, শেখ মুজিব 10ই জানুয়ারি একা দেশটাকে আরেকবার স্বাধীন করছে। ফিরতি পথে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ, বাট প্লিজ উইথড্র ইউর ফোর্সেস। এবং সে বাধ্য করেছে। ইন্দিরা গান্ধী বোঝানোর জন্য বাংলাদেশে আবার কিন্তু আসছিল মার্চ মাসে, ওয়ার্ক করেনি। 72-এর 12ই মার্চ বাংলাদেশের পক্ষ থেকে ফাইনাল কুচকাওয়াজ করে ভারতীয় সৈন্য বিদায় করা হয়েছে এবং এটা ডিপার্চার প্রসেসে এন্ড অফ মার্চ, আর্লি 1 এপ্রিল গেছে। তাহলে শেখ মুজিবের একক নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আবার মার্চ এপ্রিলে স্বাধীন হয়েছে। তার সমালোচনা অন্য জায়গায়, সেটা আমরা করব। তো আমার বিজয় দিবসের ওই জায়গাটা আছে। এই আলোচনাটা কেন জরুরি? আপনি রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনই তো ডেভেলপ করে নাই। আমরা রাষ্ট্রকে তো রাষ্ট্র বানাইতে চাই নাই। বানাইতে চাইলে বাংলাদেশের লিটারেসি হার এখনো 30%, 40% কেন? সরকার বলছে যে আমাদের শিক্ষার হার নাকি 70-80%। কিসের ভিত্তিতে? স্বাক্ষর দিতে পারে এবং টিপসই দিতে পারে এই ভিত্তিতে। তাহলে একটা স্বাধীন রাষ্ট্র তার নাগরিককে নাগরিক আকারে কোথায় বিবেচনা করছে? ওই যে জমিদারি বন্দোবস্ত ছিল, যে দলিল জমা দিয়ে দাদন নিতে হইতো মহাজনের কাছ থেকে, কিসের ভিত্তিতে? একটা টিপসই রাখতো যে আমি টিপসই দিছি, তোমাকে দলিল দিলাম, তুমি আমাকে টাকা দিবা। আমার রাজনৈতিক বন্দোবস্তটা কিন্তু এখনো জমিদারি বন্দোবস্তে আছে। তো জমিদারি বন্দোবস্তে কিন্তু খাজনা তোলার লাঠিয়াল লাগে। 1861 সালের কথা আসছে, পুলিশ আইনে। আপনি পার্লামেন্টারি ডিবেট যদি তখন পড়েন ব্রিটিশ পার্লামেন্টে, প্রায় একই সময়টাতে 10-15 বছর ব্যবধানে লন্ডনেও আপনার ওখানকার লোকাল পুলিশ ফোর্স তৈরি করা হয়েছে, আইন করা হয়েছে। ডিবেটের ভিতরে দেখবেন যে অসংখ্য পার্থক্য আছে।
যে একটা রাষ্ট্র তার নিজস্ব টেরিটরি, তার ওয়ার্কফোর্স, তার সিটিজেনদেরকে সেফগার্ড করবার জন্য যা করছে, সে কলোনিয়াল সাবজেক্টের জন্য একটা ফোর্স তৈরি করছে অ্যাবসলিউটলি ইন এ ডিফারেন্ট স্ট্রাকচারস ফর ডিফারেন্ট রিজনস। কারণ তার ওখানে লাঠিয়াল দরকার খাজনা আদায় করবার জন্য। তো এই যে জমিদারি বন্দোবস্ত চলে আসছে, এই জমিদারি বন্দোবস্তের লাঠিয়ালকে আমি শুধু পোশাক পরিয়ে একটা আইনের ফ্রেম বানায় দিলেই সে ল এনফোর্সমেন্ট এজেন্সি হয় না, সে পুলিশ হয় না। আমার রাষ্ট্রে কখনো পুলিশ ছিল না বলেই তার সাথে ওই যে ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্ক আছে। ধাওয়া পাল্টা ধাওয়ার সম্পর্কটা দেখেন, যখন জমিদাররা লাঠিয়াল পাঠাইতো খাজনা আদায় করবার জন্য, প্রজারা কি করতো? মারামারি করতো ওর সাথে, খাজনা দিতে চাইতো না। ও 2 বস্তা বেশি চাল নিতে চাইতো, ও 2 বস্তা বেশি গম নিতে চাইতো, সে আধা বস্তা কম দিতে চাইতো। ওর যখন দাদন ব্যবসার এগেনস্টে যখন সুদ দেবার প্রশ্ন আসতো, ও সুদের টাকা দিতে চাইতো না, বলতো মহাজন এবার ধান ভালো হয় নাই, আবার খরচ বেশি হয়েছে, বন্যায় চলে গেছে। তখন লাঠিয়ালের সাথে কৃষকের ধাওয়া পাল্টা দেওয়া হইতো, মারামারি করা লাগতো। ওই একই ধাওয়া পাল্টা ধাওয়ার যে জমিদারি বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা আমার রাষ্ট্রে এখনো বিরাজমান। আমার রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। এবং আমি বিভিন্ন ফোরামে বলেছি যে আপনারা যে এত সংস্কার, এত লফটি রিফর্ম আইডিয়ালসের কথা বলছেন, why don't you talk about the internal reforms of your party? নূর বলে গেছে পার্টি। যেই রাজনৈতিক দল তার নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তার নিজের দলকে সংস্কার করতে পারছে না, আমরা যারা কালেকটিভলি বলছি আমরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ বদলায় দিব, সংস্কার করব। একটা কমন রিফর্ম এজেন্ডা দেখবেন আর্টিকেল 70 বলা হচ্ছে যে সংসদে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে তো কয়েক হাজার আর্টিকেল 70 আছে। যেই দলগুলো তার নিজস্ব আর্টিকেল 70 জিঞ্জিরে বন্দী হয়ে আছে, সেই দলগুলো কিভাবে স্বাধীন সত্তায় বিকশিত হয়ে রাষ্ট্রকে সংস্কার করবে? প্র্যাকটিক্যালি সম্ভব না, ইম্পসিবল। সিনিয়র কিছু ব্যক্তির নেতার হয়তো গুডউইল থাকতে পারে, আমি তাদেরকে চিনি, সব পলিটিক্যাল পার্টির চিনি, কিন্তু তাদের গুডউইলটা সাফিসিয়েন্ট না। যদি হইতো এই সংস্কার প্রস্তাব যেটা নিয়ে আমরা কথা বলছি গত 1-1.5 বছর থেকে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা এখন ব্যাপক হারে হাট, ঘাট, মাঠ, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ব্যাংক দখল করা, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করা, মহাখালী বাস স্ট্যান্ড দখল করার মতো কাজ করতো না। তাহলে মনস্তত্ত্বের সংস্কার নাই, ওই যে জমিদারের লাঠিয়াল বাহিনী আমরা এখনো। তাই এই পুলিশ ফোর্স অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সির আলোচনায় দেখতে হবে যে আমার রাষ্ট্র কাঠামোতে আমি আসলে কোথায় আছি। আমরা বাংলাদেশে বাসিন্দা, আমরা নাগরিক না। এই রাষ্ট্রটা রাষ্ট্র না, এটা একটা জমিদারি বন্দোবস্ত। 47-এ আমার একটা জমিদারি বন্দোবস্ত ছিল, 71-এ আমি একটা নতুন জমিদারি বন্দোবস্ত করেছি। এই রাষ্ট্রটাকে যদি রাষ্ট্র না বানাই, আমরা নাগরিক না হই, কোনো ইনস্টিটিউশন, কোনো লফটি আইডিয়ালস ড্রাফটিং দ্য নিউ কনস্টিটিউশনস, রিফর্মস, লজ shall not work. It's a historic journey. আমাদের মনোজাগতিক পরিবর্তন দরকার। ধন্যবাদ।